শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্নোত্তর নিয়ে, এবং আজকের আলোচনার বিষয় গ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপট বিহীন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অংশে তিনটি প্রশ্নের উত্তর দিতে, যার প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ থাকবে। তাহলে তোমরা এই অংশে মোট 15 মার্ক পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্নপত্রে মোট 1 থেকে 5 দাগের 5টি প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা মূলত সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে জীবদেহের অবস্থিত কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো, এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখো, শিলা গঠনে শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। এবং 3 নম্বর বলা হয়েছে চিত্রে দেখানো 3টি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 3টি শক্তির কথা বলা হয়েছে, একটা বিদ্যুৎ শক্তি, একটা যান্ত্রিক শক্তি এবং একটা তাপ শক্তি। এগুলো আসলে কিভাবে শক্তি রূপান্তর করে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা এগুলো নমুনা প্রশ্ন উত্তরে দেখে নেব। এবং 4 নম্বর বলা হয়েছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবং 5 নম্বর বলা হয়েছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও। তো শিক্ষার্থীরা, এই মোট 5টি প্রশ্ন তোমাদের নমুনা প্রশ্নে দেওয়া হয়েছে। তো চলো এখন আমরা এগুলোর উত্তর দেখে নিই। তোমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছিল জীবদেহের অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এর উত্তর আমরা এইভাবে লিখতে পারি, জীবদেহের অস্বাভাবিক কোষ বিভাজন সাধারণত ক্যান্সারের জন্ম দেয়। যখন কোষগুলো স্বাভাবিক বিভাজন হতে ব্যর্থ হয় এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তখন তা টিউমার সৃষ্টি করে। এই টিউমার 2 ধরনের হতে পারে, একটা সলিড টিউমার এবং লিকেমিয়া। সলিড টিউমার স্থানীয়কৃত হলেও লিকেমিয়া রক্ত এবং অস্থি মজ্জায় ঘটে। এই অস্বাভাবিক কোষগুলি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, যা মেটাস্ট্যাটিস নামে পরিচিত। পরিণামে এটি শরীরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং মৃত্যুর কারণও হতে পারে। তো এই ছিল আমাদের 1 নং প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা 2 নং প্রশ্নের উত্তর দেখে নিই। তো 2 নং প্রশ্নে বলা হয়েছিল শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখো এবং শিলা গঠনে শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা পার্থক্য দেখে নিই। তো পার্থক্য সংজ্ঞার মধ্যে রয়েছে, প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে পার্থক্য দিব। খনিজ হলো একটি প্রাকৃতিকভাবে গঠিত কঠিন এবং নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ, যা সাধারণত একক পদার্থ থেকে গঠিত। অন্যদিকে শিলা হলো একাধিক খনিজ বা খনিজের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ গঠন। এখন আমরা গঠনের ভিত্তিতে দুটির পার্থক্য আলোচনা করব। খনিজের গঠন এবং বৈশিষ্ট্য সুনির্দিষ্ট হলেও শিলার গঠন এবং বৈশিষ্ট্য বিভিন্ন হতে পারে। শিলাগুলো সাধারণত বিভিন্ন খনিজের মিশ্রণ। তো সেক্ষেত্রে এখন আমরা শক্তির ভূমিকা নিয়ে আলোচনা করব। শক্তির ভূমিকা, শিলা গঠনের প্রক্রিয়ার বিভিন্ন ধরনের শক্তি ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, তাপ শক্তি এবং চাপ শক্তি শিলা গঠনের সময় ভূপৃষ্ঠের অভ্যন্তরে কাজ করে। যখন পাথর উত্তপ্ত হয় বা চাপের সম্মুখীন হয়, তখন এটি গলিত হয়ে বা রূপান্তরিত হয়ে নতুন শিলা গঠন করে। এভাবে শক্তি শিলার বৈশিষ্ট্য এবং রূপকে প্রভাবিত করে। তো এই ছিল তোমাদের 2 নং প্রশ্নের সমাধান। তো এখন আমরা মূলত 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, 3 নং প্রশ্নে বলা হয়েছিল, প্রশ্নে দেখানো হয়েছিল 3টি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। তো আমরা প্রশ্নে দেখেছিলাম আমাদের 3টি শক্তির কথা উল্লেখ ছিল। 1 নম্বর শক্তি ছিল বিদ্যুৎ শক্তি, এবং 2 নম্বর শক্তি ছিল যান্ত্রিক শক্তি, এবং 3 নম্বর শক্তি ছিল তাপ শক্তি। তো এখন মূলত আমরা সেগুলোর রূপান্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব বিদ্যুৎ শক্তি নিয়ে। এটি বৈদ্যুতিক চার্জ দ্বারা সৃষ্ট শক্তি। বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন এটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চলন ক্ষমতা তৈরি করে।
এবং দ্বিতীয় শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এটি বস্তুত আন্দোলনের ফলে সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, একটি ঘূর্ণায়মান পাখার যান্ত্রিক শক্তি তৎক্ষণাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন পাখাটি একটি জেনারেটরের সাথে যুক্ত করা হয়। তো তৃতীয়টি হচ্ছে তাপ শক্তি। এটি একটি বস্তুর অবস্থানের কারণে সৃষ্টি হয়। যখন একটি বস্তু একটি উচ্চ স্থান থেকে নিচে পড়ে তখন তার তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থীরা, এই তিনটি শক্তির মধ্যেই পারস্পরিক রূপান্তরটি আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ উৎপাদন এবং শক্তির ব্যবহারকে নির্ধারণ করে থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3 নং প্রশ্নের উত্তর। তো চলো এবার আমরা 4 নং প্রশ্নের উত্তরটি দেখে নেই। তো শিক্ষার্থীরা, আমাদের 4 নং প্রশ্নে দেওয়া ছিল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু কেন? উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো শিক্ষার্থীরা, এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি: মৌলিক পদার্থ হলো এমন পদার্থ যা কোনো যৌগিক পদার্থের অংশ নয় এবং এর ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। উদাহরণস্বরূপ হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু, এগুলো আসলে মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থ হলো এমন পদার্থ যা 2 বা ততোধিক মৌলিক পদার্থের একত্রে গঠিত। এর ক্ষুদ্রতম কণা হলো অণু। উদাহরণস্বরূপ জল বা পানি। আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O। একটি যৌগিক পদার্থ যেখানে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একত্রে জল বা পানি গঠন করেছে, তাই আমরা বলতে পারি পানি এক ধরনের যৌগিক পদার্থ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, 5 নং প্রশ্নে বলা হয়েছিল চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও। তো শিক্ষার্থীরা, এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মূলত 3টি স্তর নিয়ে গঠিত। নিচে চিত্র দেখানো হলো। শিক্ষার্থীরা, এমন একটি চিত্র তোমাদেরকে অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো এখন আমরা 3টি স্তর বর্ণনা করি। তো প্রথম স্তরটি হচ্ছে ক্রাস্ট বা বিভাজনের স্তর। এটি পৃথিবীর পৃষ্ঠের উপরের স্তর এবং সাধারণত পুরুত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। এটি জমির এবং সাগরের তলদেশের গঠন করে। তো দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে ম্যান্টল। এটি ক্রাস্টের নিচে অবস্থিত। এটি প্রায় 2800 কিলোমিটার পুরু। এই স্তরটি সেমি লিকুইড এবং এর মধ্যে চলমান গ্যাস ও পাথর রয়েছে, যা প্লেট টেকটনিক্সের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় স্তরটি হচ্ছে তৃতীয় স্তরটি হচ্ছে কোর বা কেন্দ্র। এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং 2টি অংশে বিভক্ত। বাইরের কোর সাধারণত লিকুইড এবং অভ্যন্তরীণ কোরটি সাধারণত সলিড হয়ে থাকে। বাইরের কোরের তাপমাত্রা প্রায় 4300 ডিগ্রি সেলসিয়াস এবং অভ্যন্তরীণ কোরের তাপমাত্রা প্রায় 5700 ডিগ্রি সেলসিয়াস। এই তিন স্তর মিলেই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তৈরি করে, যা ভূপৃষ্ঠের বিভিন্ন কার্যক্রমের সাথে সংযুক্ত। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের 1 থেকে মোট 5টি প্রশ্নের উত্তর করে দিলাম। তো তোমাদের প্রশ্নপত্রে 5টি প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা 3টি প্রশ্নের উত্তর দিবা। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সুন্দর মতো ক্লাসটি বুঝতে পেরেছো। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।